আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। তো ভাই, আপনি কি ফুটবল ফ্যান? আপনি কি বিবাহিত? আপনার কি গার্লফ্রেন্ড আছে? আর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন কিংবা যদি গার্লফ্রেন্ড থেকে থাকে, আজকে রাতের জন্য সবাইরে ছুটি দিয়ে দেন। বউ থাকলে বলবেন যে আজ রাত আমারে কোনো ডিস্টার্ব করবে না। যদি গার্লফ্রেন্ড থাকে বলবেন যে একদিনের জন্য ব্রেকআপ, পরে আবার সেটআপ করে নিবেন। আচ্ছা, যাই হোক, ফান করতেছিলাম কারণ আপনারা যারা ফুটবল ফ্যান আছেন আপনাদের জন্য দীর্ঘ প্রতীক্ষার পরে একটা ম্যাচ আসতে চলেছে, যেটা আজ রাত 2টায় শুরু হবে। বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদ। এল ক্লাসিকো, শুধু এল ক্লাসিকো না, ট্রফি ডিসাইডেড একটা ম্যাচ, যেখানে আজ রাত 2টায় আপনারা রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার ম্যাচটা দেখতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমরা রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার ম্যাচটা নিয়ে কথা বলার ট্রাই করব। আমরা হেড টু হেড রেজাল্ট গুলা নিয়ে একটু কথা বলার ট্রাই করব। এট দ্য সেম টাইম আমরা দুই দলের টেকনিক্যালি পয়েন্ট নিয়ে কথা বলার ট্রাই করব। তো প্রথমত আমরা যদি দুই দলের হেড টু হেড রেজাল্টটা দেখি তাহলে দেখতে পারবো যে এখনো পর্যন্ত যতগুলো কম্পিটিটিভ ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা, এর মাঝে আপনি দেখতে পারবেন যে দুইটা দল রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা একে অপরের মুখোমুখি হয়েছে 259 বার, যেখানে আপনি দেখতে পারবেন যে রিয়াল মাদ্রিদ 105টা ম্যাচে উইন হয়েছে এবং বার্সেলোনা এখানে 102টা ম্যাচ জিতে নিয়েছে এবং 52টা ম্যাচ ড্র হয়েছে। অর্থাৎ টোটালি আমরা যে জিনিসটা দেখতে পেলাম, কম্পিটিটিভ ম্যাচে 259 বার মুখোমুখি হয়েছে, যেখানে আপনার রিয়াল মাদ্রিদ বার্সেলোনার চাইতে 3টা ম্যাচে এগিয়ে আছে। সো এখানে তেমন একটা ফারাক না। বাট আমরা যদি এখন লাস্ট 5টা ম্যাচের রেজাল্ট দেখি তাহলে দেখতে পারবেন যে রিয়াল মাদ্রিদকে বার্সেলোনা যেভাবে হারাইছে, যেভাবে 1 2 3 গুনে গুনে লাভ নাই, সর্বশেষ 5 ম্যাচে আমাদেরকে 14টা গোল দিছে। আমরা যারা রিয়াল মাদ্রিদ ফ্যান আছি তাদেরকে 14টা গোল দিছে বার্সেলোনা, যেখানে আমরা দিতে পেরেছি মাত্র 10টা। ইভেন আপনি যদি সর্বশেষ 2টা ম্যাচ দেখেন, ফুল ফতে ফতে করে দিছে। আমরা সর্বশেষ 2টা ম্যাচে আমাদেরকে গুনে গুনে 9টা গোল দিচ্ছে, 9টা গোল। হাতের আঙ্গুলো মনে হয় এতগুলা গুনতে পারবো না। 1টা 2টা 3টা 4টা, এই আঙ্গুলে 5টা আছে, বাট আরো 4টার অভাব আছে। এই 4টা এখান থেকে পূরণ করে টোটাল 9টা গোল দিছে সর্বশেষ 2 ম্যাচে আমাদেরকে। তো এটা হচ্ছে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার সর্বশেষ 2 ম্যাচের ফলাফল, যেখানে আপনারা দেখতেই তো পাইতেছেন আমাদেরকে কি অবস্থা করছে, আমাদেরকে কি পরিমাণ ঠাপ্পা লাগাই দিছে পিছনে। আপনি যদি সর্বশেষ 5 ম্যাচের রেজাল্ট দেখেন তাহলে দেখতে পারবেন যে 3 ম্যাচে আমরা হেরে বসে আছি যারা রিয়াল মাদ্রিদ ফ্যান আছেন। তো এখন কথা হচ্ছে রিয়াল মাদ্রিদ সামনের ম্যাচটা জিততে পারবে কিনা, ইভেন বার্সেলোনা সামনের ম্যাচটা রিয়াল মাদ্রিদকে আবার হারিয়ে তারা ট্রফিটা ক্লেম করতে পারবে কিনা, সেই বিষয়টার দিকে আসি। তো রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে হারাইতে পারবে কিনা, কিংবা বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে আবারও পরাজিত করে ট্রফিটা ক্লেম করতে পারবে কিনা, সেই বিষয়টার দিকে যদি আসি তাহলে আমাদেরকে মোটামুটি দুইটা দলের ফরমেশনটা নিয়ে একটু কথা বলতে হবে। আমরা কিন্তু দেখেছি যে রিয়াল মাদ্রিদ এবারের মৌসুমে মোটামুটি 4-2-3-1 এমন একটা ফরমেশনে খেলে। আবার এট দ্য সেম টাইম আমরা বার্সেলোনার দিকে যদি তাকাই তাহলে দেখতে পারবো যে এই টিমটা হ্যান্সি ফ্লিকের অধীনে হাইল্যান্ড ডিফেন্স খেলার পাশাপাশি তারাও মোটামুটি 4-2-3-1 এমন একটা ফরমেশনে খেলে। বাট 4-2-3-1 হ্যান্সি ফ্লিকের এই টিমটার এগেইনস্টে আমরা যেই সিনারিটা দেখছি কার্লো আনচেলত্তির, সেও 4-2-3-1 খেলে শেষ পর্যন্ত 2টা ম্যাচে 5-5টা 9-9টা গোল কনসিড করছে। এখন কার্লো আনচেলত্তির সর্বশেষ যে 2টা ম্যাচ দেখতেছি, সর্বশেষ যে 2টা ম্যাচ দেখলাম ওইখানে কিন্তু দেখছি যে তিনি তার ডায়মন্ড ফরমেশনে ফিরে এসেছে, যেখানে 4-4-2 এমন একটা ফরমেশন আমরা কিন্তু দেখছি। অনেক সময় দেখবেন যে 4-3-1-2 এমন একটা ফরমেশনও এই জায়গায় আমরা রিয়াল মাদ্রিদকে খেলতে দেখেছি মাঠের ফুটবলে। সো এখন কথা হচ্ছে কার্লো আনচেলত্তি কি 4-2-3-1 ফরমেশনে খেলবে, না তার ডায়মন্ড যে ফরমেশনটা রয়েছে 4-4-2 ফরমেশনে খেলবে? যদি 4-4-2 ফরমেশনে খেলে তাহলে এই জায়গায় আমরা অ্যাটাকার হিসেবে দুইজন অ্যাটাকারকে দেখতে পারবো। এই জায়গায় আমরা রদ্রিগোকে হয়তোবা সাইড বেঞ্চে দেখতে পারবো, এই জায়গায় কিলিয়ান এমবাপে এবং এই জায়গায় ভিনিসিয়াস জুনিয়র হয়তোবা ফাইনাল থার্ডের ম্যাচটা শুরু করবে যদি 4-4-2 ফরমেশনে খেলে। আর এই 4-4-2 ফরমেশনে যদি রিয়াল মাদ্রিদ খেলে তাহলে তাদের মিডফিল্ডে আমরা দেখতে পারবো যে 4-4টা প্লেয়ার খেলতে পারতেছে। সো 4টা মিডফিল্ডার যখন রিয়াল মাদ্রিদের খেলবে, সেইখানে আপনি দেখতে পারবেন যে বার্সেলোনার যে মিডফিল্ড সাইডটা রয়েছে এদেরকে মোটামুটি আটকাইতে পারবে। যদি বার্সেলোনার এগেইনস্টে আবারও 4-2-3-1 ফরমেশনে খেলে তাহলে আপনি ধরে রাখেন যে আবারও আর একবার আমরা রিয়াল মাদ্রিদ বার্সেলোনার এগেইনস্টে মারা খাইতে চলেছি। এখন কার্লো আনচেলত্তির জন্য সবচাইতে যে হার্ড ডিসিশন হবে সেটা হচ্ছে তিনি আসলে ফরমেশন কোনটা চুজ করবেন। তিনি কি 4-4-2 ফরমেশন চুজ করবেন, না 4-2-3-1 এমন একটা ফরমেশন চুজ করবেন? যদি 4-4-2 ফরমেশন চুজ করে তাহলে
রদ্রিগো কিংবা ভিনিসিয়াস জুনিয়র কিংবা কিলিয়ান এমবাপ্পের মতো একজন ফুটবলার, এই তিনজন থেকে যে কোনো একজন ফুটবলারকে ড্রপ করতে হবে। এখন আপনি যদি পারফরমেন্সের বিবেচনা করেন তাহলে এই জায়গায় আমরা রদ্রিগোকে হয়তোবা সাইড বেঞ্চে দেখতে পারবো। রদ্রিগোর পারফরমেন্সটা আহামরি রিসেন্টলি ভালো না, যার কারণে তাকে সাইড বেঞ্চে বসিয়ে দিবে। এখন এটা হতে পারে আপনার কার্লো আনচেলত্তির সর্বশেষ যে টেকনিক বার্সেলোনার এগেইনস্টে, সেই সর্বশেষ টেকনিকের ফরমেশন, যে ফরমেশন দিয়ে হয়তোবা বার্সেলোনাকে রিয়াল মাদ্রিদ এই জায়গায় আটকাইতে পারবে। যেখানে আমরা দেখছি যে কার্লো আনচেলত্তি সর্বশেষ দুইটা ম্যাচে একই ফরমেশনে খেলে রিয়াল মাদ্রিদকে ডুবিয়েছে, যেখানে বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে পিছনে পেল মেরে দিছে। তো এখন এটা হচ্ছে কার্লো আনচেলত্তির হয়তোবা ডিসিশন। আর এই ম্যাচটাতে আমরা দেখতে পারবো যে কামাভিঙ্গা ইনজুরির কারণে খেলতে পারবে না। শুধু এই ম্যাচটাতে না, পুরো সিজনটা তার শেষ হয়ে গেছে তার একটা ইনজুরির কারণে। আর আমরা কিন্তু গত ম্যাচটাতে দেখেছি যে জোড বেলিংহাম, রুডিগার্ড, এ জায়গায় লুকা মদ্রিচের মতো প্লেয়ারদেরকে রেস্ট দেওয়া হয়েছিল। আর এই ম্যাচটাতে আমরা দেখতে পারবো যে জোড বেলিংহামও স্টার্টিং 11-এ চলে আসছে, রুডিগার্ড স্টার্টিং 11-এ চলে আসছে। আমরা এট দ্য সেম টাইম দেখতে পারবো এই জায়গায় হয়তোবা লুকা মদ্রিচকেও দিয়েও মিডফিল্ডের যে কম্বিনেশনটা, ওই কম্বিনেশনের যে প্লেয়ার গুলা রয়েছে, এই প্লেয়ারদের মধ্যে একজন প্লেয়ার হতে পারে লুকা মদ্রিচ। কারণ যদি 4 জন মিডফিল্ডার নিয়ে খেলে তাহলে আমার কাছে মনে হইতেছে লুকা মদ্রিচ স্টার্ট করবে। এটা হতে পারে রিয়াল মাদ্রিদের যে টেকনিক সেটা। এবার আমরা বার্সেলোনার দিকে আসি। দেখুন বার্সেলোনার যে টেকনিকটা হবে, আমার কাছে এখনো মনে হইতেছে যে বার্সেলোনা হ্যান্সি ফ্লিকে বার্সেলোনাকে ওই আগের ফরমেশনে খেলাবে, আগের টেকনিকে খেলাবে, যেখানে আপনি দেখতে পারবেন যে 4-2-3-1 ফরমেশন, যেখানে ডাবল বিবোর্ড হিসেবে পেদ্রি তো থাকবে। ভাই পেদ্রি এই প্লেয়ারটারে যদি তুমি মার্ক করতে না পারে, যদি আটকাইতে না পারে, তাহলে আপনি লিখে রাখেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডটা আবারও অকেজো হবে, আবারও ডিস্ট্রয় হয়ে যাবে। পেদ্রির সঙ্গে এই জায়গায় কে স্টার্ট করবে? গত ম্যাচটাতে যিনি কিনা গাবে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে, তিনি এই ম্যাচটাতে খেলার সুযোগ পাবে নাকি আবারও ফ্রাঙ্কে ডিয়ং এই ম্যাচটাতে আবারও স্টার্টিং 11-এ আসবে? তো আমার কাছে মনে হইতেছে এই জায়গায় পেদ্রির পাশাপাশি ডাবল বিবোর্ডের হিসেবে যে প্লেয়ারটা থাকবে সেটা হতে পারে ফ্রাঙ্কে ডিয়ং, এবং তাদের ফাইনাল থার্ডের যে অ্যাটাকিং মিডফিল্ডারটা হবে সেটা হবে দানি ওলমো। ভাই আমি জানি না বার্সেলোনা আসলে এই প্লেয়ারটাকে কিভাবে ইউজ করে। ভাই প্লেয়ারটা এবারে লা লিগাতে দেখলাম যে 9টা গোল করে ফেলছে। যখনই বার্সেলোনার গোলের দরকার, যখনই বার্সেলোনা মোটামুটি কিছুটা হলেও পিছিয়ে থাকে, তখন মানে ম্যাচটা ড্র করবে কিংবা ম্যাচটা থেকে সম্পূর্ণ পয়েন্ট আনতে পারবে কিনা, তখনই কিন্তু দানি ওলমো আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করে। হয়তোবা তিনি অ্যাসিস্ট করে, নয়তোবা তিনি এই জায়গায় গোল করে। গত ম্যাচটাতেও আমরা দেখছি যে তার একমাত্র গোলে বার্সেলোনা সম্পূর্ণ 3টা পয়েন্ট ক্লেম করেছে। সো এই জায়গায় যদি তিনি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলে, তাহলে আমরা ফাইনাল থার্ডের একটা পজিশনে তো অবশ্যই লামিনে ইয়ামালকে দেখবো, সেন্টার ফরওয়ার্ডে হয়তোবা ফেরান তোরেসকে দেখবো, কারণ এই জায়গায় লেভানডস্কি ইনজুরির কারণে খেলতে পারবে না। আর লেফট উইঙ্গার কিংবা লেফট হাফ স্পেসটা ইউজ করবে রাফিনহা। এটা হতে পারে তাদের ফাইনাল থার্ড। আর ডিফেন্স লাইনে তো কোভার্সির সাথে সাথে আমরা দেখতে পারবো ইনিগো মার্টিনেসকে। আর লেফট ব্যাকে এই জায়গায় কাকে? এই জায়গায় বালদে তো নাই, বালদের জায়গায় এই জায়গায় হয়তোবা জেরার্ড মার্টিন খেলবে। রাইট ব্যাকে আবারও কুন্ডে ব্যাক করতেছে, আর গোলকিপার হিসেবে সাজনি তো রয়েছে। সো এই যে প্লেয়ার গুলার কথা বললাম, এদেরকে দিয়ে হ্যান্সি ফ্লিকে আবারও হাইলাইন ডিফেন্সে খেলে আবারও রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রে ট্রফিটা জিততে অবশ্যই তারা চাইবে। দেখুন এখন কথা হচ্ছে বার্সেলোনার যে দুইটা দুর্বলতা রয়েছে, সেটা হচ্ছে তাদের লেফট ব্যাকে এই জায়গায় অ্যালেক্স বালদে নাই, যিনি কিনা অফেন্সিভলি প্লাস ডিফেন্সিভলি ইভেন কি তিনি ড্রিবল ফুটবলেও বেশ দারুণ ছন্দে ছিলেন। এই প্লেয়ারটা ইনজুরির কারণে মাঠের বাইরে চলে গেছেন। তাদের টার্গেটম্যান রয়েছে লেভানডস্কি, তিনিও ইনজুরির কারণে মাঠের বাইরে। সো এই দুটা কুশাল প্লেয়ারকে বাদ দিয়ে তাদেরকে কিন্তু গেম প্ল্যানটা সাজাইতে হবে, যেখানে টার্গেটম্যানে হয়তোবা ফেরান তোরেসকে দেখতে পারবো, যিনি কিনা হয়তোবা আমরা লেভানডস্কির মতো আউটস্ট্যান্ডিং পারফরমেন্স তার কাছে দেখতে পারবো না। বাট যখন আপনি দেখবেন যে লামিনে ইয়ামাল এবং রাফিনহার মতো ফুটবলার এই জায়গায় খেলবে, যখন এই জায়গায় আপনি দেখতে পারবেন যে দুইটা প্লেয়ার সেন্টার ফরওয়ার্ডদের জন্য চান্স ক্রিয়েট করে দিবে, তখন ফেরান তোরেসও হয়তোবা এই জায়গাটাতে আমরা হয়তোবা লেভানডস্কির মতো আউটস্ট্যান্ডিং সার্ভিস না পেলেও তার কাছ থেকে ওই তার আশেপাশের কিছুটা সার্ভিস হয়তোবা আমরা ফেরান তোরেসের কাছ থেকে দেখতে পারবো। তো এটা হচ্ছে মোটামুটি দুই দলের টেকনিক্যালি কিছু পয়েন্ট, এটা হচ্ছে দুই দলের কিছু ফরমেশন এবং কে কিভাবে খেলতে পারে তার একটা
ছোটখাটো ধারণা আর কি। তো সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে একজন রিয়াল মাদ্রিদ ফ্যান হিসেবে অবশ্যই আমি যেটা চাইবো সেটা হচ্ছে বার্সেলোনার এগেইনস্টে আমরা এই ম্যাচটা জিততে চাইবো, যেই করে হোক জিততে চাইবো, কারণ এই ম্যাচটা যদি আমরা হেরে যাই তাহলে রিয়াল মাদ্রিদ টানা চারটা এল ক্লাসিকো হেরে বসে থাকবে বার্সেলোনার এগেইনস্টে। আর এই ম্যাচটা যদি হেরে যায় তাহলে কার্লো আনচেলত্তির চাকরিটা তো মোটামুটি যাওয়ার সম্ভাবনা 99% থাকবে। আর আমরা চাই যে কার্লো আনচেলত্তি যদি এবারের মৌসুমে এই টিমটা থেকে বিদায় নেয়, অর্থাৎ তার যে আরো 1 বছরের কন্ট্রাক্টটা রয়েছিল ওইটা যদি তিনি ক্যারি না করে, তিনি যদি এখানেই তার ক্যারিয়ারটা শেষ করে দিতে চায় রিয়াল মাদ্রিদের, যদি শেষ করে দেয় আর কি, তো সেই অনুযায়ী বলবো যে তাকে অন্তত আমরা একটা ট্রফি, এবারের মৌসুমে অন্তত একটা ট্রফি তাকে উপহার দিতে চাই। সো এই ট্রফিটা যদি হাতছাড়া হয়ে যায় রিয়াল মাদ্রিদের, তাহলে আমার কাছে মনে হয় না যে আর কোন ধরনের ট্রফি এবারের মৌসুমে রিয়াল মাদ্রিদ ক্লেম করতে পারবে, কারণ লা লিগাটাও এখনো কিন্তু বার্সেলোনার হাতে রয়েছে। হ্যাঁ, এখান থেকে আরো অনেকদিন পরে, এইখান থেকে সামনের মাসের সম্ভবত 10 না 11 তারিখে এল ক্লাসিকোর আরো একটা ম্যাচ রয়েছে। ওই ম্যাচটাতে আসলে ডিসাইড হয়ে যাবে কে জিততে চলেছে এল ক্লাসিকো ট্রফিটা, সরি লা লিগার ট্রফিটা। তো সেই অনুযায়ী বলতে চাই যে এই ম্যাচটাতে, অন্তত এই ম্যাচটাতে জিতে রিয়াল মাদ্রিদ অন্তত একটা ট্রফি ক্লেম করুক, কার্লো আনচেলত্তিকে সুন্দরভাবে একটা বিদায় দিক, এটা একজন রিয়াল মাদ্রিদ ফ্যান হিসেবে অবশ্যই আমরা চাইবো। তো এই ব্যাপারে আপনাদের মতামত কি? বার্সেলোনার ফ্যান যারা আছেন তারাও আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন যে বার্সেলোনা এই ম্যাচটাতে জিতবে নাকি জিতবে না। রিয়াল মাদ্রিদের ফ্যানরা আপনারা জানিয়ে দিতে পারেন রিয়াল মাদ্রিদ এই ম্যাচটাতে জিতবে কি জিতবে না, সেটা আপনারা সম্পূর্ণ ডিটেলসটা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।